আজকের গল্প শুরু করছি হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে সপ্তাহে 6 দিন 12-871 হাওড়া তিতলাগড় ইস্পাত সেতু ধরে আজকে আমরা পৌঁছে যাবো ঘাটশিলার উদ্দেশ্যে। এই ট্রেনটি সকাল 6টা বেজে 35 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে ঘাটশিলা পৌঁছায় সকাল 9টা বেজে 34 মিনিটে। এই ট্রেনে আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম সেকেন্ড সেটিং, যার টিকিট মূল্য 115 টাকা। আপনারাও এটা কাটতে পারেন বা এসি চেয়ার কারও নিতে পারেন, তার টিকিট মূল্য পড়বে 400 টাকা। ট্রেন ছাড়তে 5 মিনিট বাকি, আমরা নিয়ে নিলাম এক কাপ চা। চলুন যাওয়া যাক। সেকেন্ড সিটিংয়ের সিটগুলো ছিল ঠিক এইরকম। ঘড়িতে এখন সকাল 6টা 35। ট্রেন তার নির্ধারিত টাইমে যাত্রা শুরু করলো। এই ট্রেনটি হাওড়া থেকে ঘাটশিলা 214 কিলোমিটার জার্নিতে 4টে স্টেশনে দাঁড়াবে। প্রথম স্টেশন হচ্ছে খড়গপুর, সেকেন্ড হচ্ছে ঝাড়গ্রাম, তৃতীয় নম্বর হচ্ছে চাকলা ও 4 নম্বরে ঘাটশিলা। ঘড়িতে এখন 10টা 20। ট্রেন 40 মিনিট লেট করে অবশেষে পৌঁছালো ঘাটশিলাতে। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড, আপনারা অটো বুক করে বেরিয়ে পড়তে পারেন আপনাদের ঘোরার জায়গাগুলিতে, বা আপনারা হোটেলে গিয়ে চেক ইন করে ব্যাগপত্র রেখে স্নান করে ফ্রেশ হয়ে অটোতে করে বেরিয়ে পড়তে পারেন ঘোরার উদ্দেশ্যে। আমাদের অটোর দাদাকে বলে দিয়েছিলাম বাজার থেকে একটু ভিতর দিকে, যেখানে প্রকৃতি উপভোগ করতে পারবো সেরকম কোনো হোটেলে আপনি নিয়ে চলুন। তো উনি যথারীতি তার পছন্দ মতো হোটেলে আমাদের নিয়ে গেছিলো, যার সামনে কোনো দোকান নেই, মার্কেট নেই, কোনো চেঁচামেচি নেই, শুধু কাশফুল আর পাহাড়। হোটেলের বাইরের ভিউটা ছিল ঠিক এইরকম, দেখুন। আমরা আজকে থাকবো হোটেল হলিডে প্লেস, যেটি হচ্ছে ঘাটশিলা বাজারে যে রাম মন্দির আছে, রাম মন্দির থেকে ডান দিকে ঢুকে গেলেই এই হোটেলটি আপনারা পেয়ে যাবেন। হোটেলের ভেতরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হোটেল। চলুন রুমে যাওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি 3জন থাকার মতো এসি ঘর, যার মূল্য পড়েছিল 1000 টাকা। রুমটি ছিল ঠিক এইরকম। আমাদের ঘোরার জায়গাগুলিতে অটো ভাড়া পড়েছিল আমাদের 3জনের 1200 টাকা। অটোর দাদার থেকে জেনে নিলাম এখানে সিজনেও 1200 টাকা, অফ সিজনেও 1200 টাকাই রেট। তো আপনি 5জনই যান বা 3জনই যান বা একজনই যান। অটোর দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই জায়গার নাম ঘাটশিলা কেন? তো শুধুই গরম, কোথায় ঘাট কোথায় শিলা। বললো চলো সব এক একটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা চলে এলাম গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তখন যে শাড়ি বা ধুতি পরতেন সেইগুলো দেখুন এখনো লাগানো আছে কাঁচের মধ্যে। তার লেখা বইগুলি সাজানো আছে।
এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্থানে ফুলডুঙরি হিল, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসগুলো লিখেছিলেন এই জায়গাতেই বসে। চলুন। এরপর আমরা আমাদের পরবর্তী স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গ্রামের মধ্যে দিয়ে দুদিকে সবুজ মাঠ, ডান দিকে উঁকি মারছে পাহাড়, তার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি বুরুডু লেকের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম বুরুডু লেক। এই লেকটি, এই যে দেখতে পাচ্ছেন এতগুলি পাহাড়, এই পাহাড়গুলির সমস্ত রকম ঝর্ণার জল এখানে এসে জমা হয়। যখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে এই জল থেকেই ঘাটশিলা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। সামনাসামনি যে কটা গ্রাম আছে সেখানে আস্তে আস্তে আমরা দেখলাম কিছুদিন আগে বন্যার জন্য রাস্তাঘাট ভেঙে গেছে বা কিছু কিছু জায়গায় গর্ত হয়ে আছে। আমাদের ড্রাইভারদাকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভারদা বললো এই সপ্তাহখানেক আগেই ভারী বৃষ্টির জন্য এখানে বন্যায় প্লাবিত হয়ে গেছিল। লেকটির ভিউটি ছিল খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বোটিংগুলো দাঁড়িয়ে আছে, নৌকাগুলো, বোটিংয়ের জন্য আমরা জিজ্ঞাসা করলাম। ওরা বললো যে এখন প্রচণ্ড রোদের তাপ, আপনারা বোটিং করলে থাকতে পারবেন না, মাঝ জলে গিয়ে কষ্ট হবে, আপনারা শীতকালে আসবেন, বোটিং হয়ে যাবে। যার মূল্য পার হেড 200 টাকা, আর এক একটা নৌকাতে 3 জন করে বসতে পারবেন। বুরুডি লেকের সামনেই অনেকগুলি হোটেল আছে, সেখানে আজকে আমাদের দুপুরের আহার আমরা সম্পূর্ণ করব। আমরা নিয়ে নিয়েছিলাম সবজি, ডাল ও আমাদের বিখ্যাত মাংকো ভাত। খাওয়া দাওয়া শেষ করে আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ধারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে। ধারাগিরি ওয়াটারফলসটি এই বুরুডি লেক থেকে আরও 14 কিলোমিটার ভিতরে, যেখানে একটি গ্রাম আছে। এই ধারাগিরি ওয়াটারফলসের সামনেই একটা গ্রাম আছে, 30টি বাড়ি নিয়ে একটি গ্রাম। চলুন আপনাদের দেখাচ্ছি এই গ্রামে কী আছে। ওয়াটারফলসের 1 কিলোমিটার আগেই আমাদের অটো দাঁড়িয়ে পড়লো। ওখান থেকে আমরা গাইড নিয়ে নিলাম, আমাদের অটোর দাদাই গাইড করে দিল। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে দিদিটি যাচ্ছে, এই দিদিটির নাম ঝিলমিল।
ইনি আজকে আমাদের গাইড। চলুন। এই বাচ্চাগুলোকে দেখুন, যখন আমরা যাচ্ছিলাম আমাদেরকে বলছিল দাদা 10 টাকা দাও না, কিছু খাবার খাবো। আমি তখন বললাম তোরা দাঁড়া, আমি ঘুরে আসি, ঘুরে এসে তোদের সাথে দেখা করছি। যে ঠিক আছে, আসবে তো? বললাম হ্যাঁ আসছি, কোথায় যাবো না হলে, আসবো তো বটেই। তারাগিরি ওয়াটারফলসের রাস্তা যেতে যেতে আমরা এক সুন্দর প্রকৃতি উপভোগ করলাম। নিচে সবুজ, উপরে নীল আকাশ, অসাধারণ প্রকৃতির রূপ নিয়েছে। যেতে যেতে ঝিলিমিল দিয়ে আমাদের দেখালো মহুয়া গাছ, যে গাছে এখন কোনো ফল নেই, ফুলও নেই। মহুয়া গাছ সাধারণত বললেন যে কার্তিক মাসে এই গাছে ফুল আসে, ফুল থেকে যে মহুয়া রস তৈরি হয়, এটাতে নেশা হয়, ওই মহুয়া রস তৈরি হয়, এবং যে ফল হয় ওই ফল থেকে খাবারের তেল তৈরি হয়, যেই তেলে ওনারা রান্না করে খান। ওই পথে যেতে যেতে একটা জঙ্গল পড়লো। জঙ্গলটাতে ঝিলমিল দিয়ে তো খুব সুন্দরভাবে হেঁটে চলেছে, কিন্তু আমাদের কোথাও একটা ছমছমে ব্যাপার এসে গেল। জিজ্ঞাসা করলাম এখানে কোনো জীবজন্তু আছে? বললো হ্যাঁ, হাতি আছে, তারা যখন তখন বেরোয় না, কিন্তু যখন খুব প্রচণ্ড রেগে যায় তখন হাতি তাড়া করে। শুনে তো থমকে গেলাম, কিন্তু ঝর্ণার জলটা যখন ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছালাম আমরা, ঝর্ণার জলের আওয়াজ পেয়ে মন শান্ত হয়ে গেল। ওই যে ঝর্ণার জল বেয়ে চলেছে, চলো ঝর্ণার কাছে যাই। কলকাতা শহরে নামি নামি বিউটি পার্লারে এইরকম ফিশ স্পা আছে, যে জলে পা রাখলে মাছগুলো এসে পায়ের নোংরা বা পাকে সুন্দর করে তোলে। কলকাতাতে তো সবাই পয়সাতেই করে, আমি এখানে ফ্রিতেই করে নিলাম। দেখো মাছগুলো কেমন করছে। গরমের মধ্যে ঝর্ণার এই শীতল জল দেখে আমিও থাকতে না পেরে নেমে পড়লাম ঝর্ণার জলে চান করতে। ওই যে বলে গেছিলাম দাঁড়া আমি আসছি, এসে বললাম তোদের টাকা না, চ আমি খাবার কিনে দিচ্ছি বলে দোকান থেকে বিস্কুট প্যাকেট নিয়ে আমি ওদের খাবার দিচ্ছিলাম। তখন ওরাই আমাকে বললো দাদা ভিডিও করবে না? আমার এইসব খাবার দেওয়ার ভিডিও করা আমার একদম পছন্দ না। তো ওরাই আমাকে বললো দাদা ভিডিও করো না। আমি বললাম ঠিক আছে, ভিডিও আমি করেছি, করে এই ভিডিও দেখে যদি কোনো দর্শক আসে বা কোনো টুরিস্ট আসে, তোদের জন্য কিছু খাবার দাবার আনতে পারে, এতে আমারও ভালো লাগে। এই বলে ওদেরকে আমি খাবার দেওয়াতে ভিডিও করলাম, এবং ওরা আমাকে বললো দাদা আবার আসবে। ঠিক আছে, এবারে যখন আসবো তোদের আমাদের ওখান থেকে কিছু নিয়ে আসবো। এই বলে ওদের ওখান থেকে আমি বিদায় নিলাম। ধারাগিরি ওয়াটারফলস দেখে এবং ওখানকার গ্রামের মানুষের সাথে কথাবার্তা বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী স্থানে, চিত্রকূট পাহাড়।
চিত্রকূট পাহাড়ের সিঁড়িগুলো ছিল ঠিক এরকম। চলো কি আছে চিত্রকূট পাহাড়ে গিয়ে আমরা দেখি। চিত্রকূট পাহাড়ের উপরেই একটা শিব মন্দির আছে, চলো বাবার দর্শন করে নিই। বাবার দর্শন করে আমরা যখন বাইরের পাহাড়টা দেখছি তখন যেন মনে হলো এই জায়গাটার নাম চিত্রকূট কেন। দেখলাম পাথরের মধ্যে বাবার কত ছবি আঁকা। চিত্রকূট পাহাড় দেখে আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্থানে, সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী দেখে আমরা চলে এলাম আমাদের লাস্ট দর্শনার্থী স্থানে। এই মন্দিরটির নাম রুঙ্কিনী মাতার মন্দির। মন্দিরটি 400 বছরের পুরনো। মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম মায়ের রূপ এক ভয়ানক রূপ, এবং ওখানকার যে বাসিন্দারা আছে তাদের থেকে জানলাম ঘাটশিলার রাজারা তখন এই মন্দিরটি তৈরি করেছিল, এবং এইখানে নাকি নরবলি ছিল। এই নরবলি এখন বন্ধ হয়ে এখন হয় মোষ বলি। দুর্গাপুজোর 15 দিন আগে এই মায়ের পুজো হয়। রঙ্কিনী মাতার মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণর মন্দির। এই রাধাকৃষ্ণ দর্শন করে আমাদের আজকের যাত্রা আমরা শেষ করলাম। হোটেলে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। চলুন সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজ আমাদের দ্বিতীয় দিন। ঘাটশিলা থেকে আমরা সকাল 6টার সময় চেক আউট করে পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। 6:20 টাটানগর টু হাওড়া ট্রেন ছিল, আমাদের বোর্ডিং ছিল 6:50 ঘাটশিলা থেকে। ঘাটশিলাতে সেই লেভেলের গরম। ঘড়িতে এখন 6:44। আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে ঘাটশিলা স্টেশনে। ফেরার সময় আমাদের সিট পড়েছিল আলাদা আলাদা কোচে। ফেরার সময় সেকেন্ড সিটার বুক না করে আমরা কেটেছিলাম এসি চেয়ার কার, যার টিকিট মূল্য পড়েছিল 410 টাকা। এসি চেয়ার কারের সিটগুলো ছিল এরকম। আমাদের সামনের কোচে দুজন ছিল। টিটি সাহেবের সাথে কথা বললাম যে সামনের সিট তো ফাঁকা আছে, ওখানে কি যাওয়া যাবে? টিটি বললেন ঠিক আছে, এখান থেকে আপনাকে করে আমি ওখানে করে দিচ্ছি বলে আমরা তিনজন আবার একসাথে হয়ে গেলাম। তিনজনে যখন একসাথে গেছি, তিনজন একসাথে না বসলে হয়?
ঘাটশিলা থেকে ফেরার পথে ঘাটশিলার কিছু স্মৃতি নিয়ে আমাদের যাত্রা আমরা শেষ করব সাঁতরাগাছি স্টেশন। ঘাটশিলা থেকে ফেরার পথে আমাদের তিনজনের মধ্যে আলোচনা হলো ওখানকার পাহাড় পর্বত মানুষজনকে নিয়ে পরবর্তীকালে আমরা আবার যাব কিনা বা ওখানে গিয়ে কিছু করতে পারবো কিনা সেসব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। ঘাটশিলার একদিনের পর্ব এখানে শেষ করছি। আবার পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো স্থানে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।